তো ইউনহো গুয়ানহংয়ের ভীতি ফাটিয়ে দেওয়ার পর বাকি ছেলেরা নিজেদের বংশের ভবিষ্যৎ বাঁচানোর জন্য দু হাত দিয়ে নিচটা ঢেকে ফেলল। তারা গুয়ানহংয়ের অবস্থা দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কি ভয়ঙ্কর। আর মতিন মুখে হাত দিয়ে মনের মধ্যে বলল, এভাবে সাং বংশের ব্লাড লাইন সমাপ্তি ঘটলো। তো শান্তিতে ঘুমাও ভবিষ্যতের নাতি নাতিরা। এদিকে দূরে এক বৃদ্ধ বনসাই গাছের পাতা কাটতে কাটতে জিজ্ঞেস করলো, ধন মানচিত্রে খবর? পিছনে দাঁড়ানো লোকটা বলল, ওটাই তোমাদের ধাওয়াকারীদের হাতে পড়েছে। তো সবাই এখন লৌ পর্বতে জড়ো হচ্ছে। তো বৃদ্ধ আবার জিজ্ঞেস করলো, স্বর্গীয় পর্বতের খবর? আমার ধারণা তারা খুব শীঘ্রই কিছু করবে। আমরা তো তাদের জন্য শুধু মঞ্চটা তৈরি করে দিয়েছি। এরপরও যদি তারা কিছু না করে তাহলে বুঝতে হবে তারা পুরোপুরি অপদার্থ। আর বৃদ্ধ হালকা হেসে বলল, প্রকৃতি খুব সুন্দর, কিন্তু যত্ন না নিলে আগাছায় ভরেছে। তো জিয়াং হংও ঠিক তেমনই। যাদের মুছে ফেলা দরকার তাদের মুছতেই হবে। তো টুপি পরা লোকটি মাথা নেড়ে বলল, ঠিক আছে, তো আমরা তাই করব। তো বৃদ্ধের চোখে ভয়ঙ্কর ঝিলিক ফুটে উঠল। অনেক দিন ধরে পৃথিবীটা বেশ শান্তিতে ছিল। তো এবার সবাইকে দেখিয়ে দিতে হবে আমাদের তলোয়ার এখনো মরিচা ধরেনি। তো দৃশ্য আবার ইউনহুদের দিকে ফিরে এলো। তো ইউনহু জিজ্ঞেস করলো, গাড়ি থেকে নামবেন? আইওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, সে এখন রোগী, ঠিকমতো হাঁটতেও পারছে না। তো ইউনহু বিরক্ত হয়ে বলল, উফ, একটা লাথি এত সাইড ইফেক্ট হতে পারে কে জানতো। তো দেখা গেল বেচারা গুয়ান হং ঠিক মতো হাঁটতে পারছে না। দুজন মিলে তাকে ধরে গাড়িতে তুলছে। তো এমন সময় তিওল হুয়া কম্বল নিয়ে এসে এক লাফে গাড়িতে উঠে সেখানে শুয়ে থাকা ডেমনটাকে লাথি মেরে ছড়িয়ে দিয়ে ভদ্র মেয়ের মতো বিছানা গোছাতে লাগলো। তারপর ইউনুকে দেখে বলল, সব প্রস্তুত হয়ে গেছে। ইউনু বিছানায় শুয়ে স্বর্গীয় সুখের মুখ করে বলল, বিছানা মতো আরামদায়ক জায়গা পৃথিবীতে আর নেই। তো মজিন হতাশ হয়ে জিজ্ঞেস করলো, তাহলে আমার কি হবে? তো তিওলুয়া এমন ভাব করলো যেন কিছুই শোনেনি। তো মতিন মনে মনে কাঁদতে কাঁদতে বলল, আমি কেন শিষ্য নিয়েছিলাম? তো একটা হলেও যদি গরুর সম্মান করতো। তো হাঁটতে হাঁটতে রাত নেমে এলো। তো মজিন মনে মনে বলল, আমি স্বয়ং গং মজিন সবার পেছনে ঘোড়ায় চড়ে আসি, এটাই কি আমার সম্মান? তো হঠাৎ সে সামনে তাকিয়ে দেখলো দুইজন বৃদ্ধ এদিকে আসছে। তো তাদের উপস্থিতি অনুভব করে সে চমকে উঠলো। এই উপস্থিতি, এরা মার্শাল মাস্টার। তবে ভালো হয়েছে, এখন আমি একা নই। আরে, সে তো ঘুমাচ্ছে। তো দুই বৃদ্ধ তার পাশ দিয়ে চলে যেতে লাগলো। তো মজিন ঘোড়া থেকে নেমে ভদ্রভাবে বলল, মাউন্ট হুয়ার বায়োজ্যেষ্ঠগণ, যদি কিছু মনে না করেন আপনাদের নাম জানতে পারি? তো বৃদ্ধ দুজন একে অপরের দিকে তাকালো। একজন হেসে বলল, আমাদের নাম? হ্যাঁ, মাউন্ট হুয়ার লোক আমাদের বায়োজ্যেষ্ঠ বলে ডাকছে। মজার ব্যাপার। এবার তোমাকে ছেড়ে দিলাম, তো ভাগ্য থাকলে আবার দেখা হবে। তারা চলে যেতে লাগলো। কিন্তু মজিনের মনে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। ঠিক তখন ইউনু ঘুম ভেঙে গেল। সে গাড়ি থেকে মাথা বের করে বলল, এই যে দাদুরা, একটু দাঁড়ান তো, একটা প্রশ্ন ছিল। দুই বৃদ্ধ চমকে উঠল। ইউনহু জিজ্ঞেস করলো, তো সামনে কি কিছু ঘটেছিল নাকি? তো বুড়ো দাদু বলল, না, কিছুই হয়নি। তো একটা ছোট গ্রাম ছিল, তো কিন্তু সেখানে শুধু পশুরা ছিল, তো মানুষ ছিল না। ইউনহু গাড়ি থেকে নেমে এলো। মানুষের গ্রাম? তাহলে আপনাদের হাতের রক্তের দাগগুলো কি পশু মারার কারণে হয়েছে? তো বুড়ো দাদু ঘাবড়ে গিয়ে নিজের হাত চেক করলো। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর জিয়াংহুতে এসেছি, তাই এমন ভুল হয়ে গেছে। পাশে থাকা খাটো দাদু বলল, একটা তলোয়ারও অভিজ্ঞতা ছাড়া তোতা হয়ে যায়। তো মতিন ধীরে ধীরে তলোয়ার বের করলো। এমন হতে পারে না যে একটা গ্রামে শুধু পশু থাকবে আর মানুষ থাকবে না। তার মানে তোমরা গ্রামের সবাইকে হত্যা করেছো? এরপর কড়া গলায় বলল, আরেকবার জিজ্ঞেস করছি, তোমরা সবাই কারা? তো এই বৃদ্ধের চেহারা বদলে গেল। তো পুরো দাদুর শরীর থেকে সবুজ আভা বেরোতে লাগলো। তোমাকে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজের মৃত্যু ডাক। পৃথিবী আমাকে ভূত দানব নামে চেনে। তো খাটো দাদু ঠোঁট চেটে বলল, আর মানুষ আমাকে তলোয়ার দানব বলে ডাকে। তো মজিনের চোখ বড় হয়ে গেল। কি, তোমরা সেই ভূত তলোয়ার দানব যুগল? তো বড় দাদু হেসে পড়ল। তো তলোয়ার সম্রাটের গোপন কৌশল আমাদের ডেকেছে। তো এত বুড়ো হয়েও লোকটা যায়নি। খাটো দাদু তলোয়ার চেটে বলল, পথে একটা গ্রাম পড়ে গিয়েছিল, তাই ওদের মেরে ফেলেছি। তো তেমন কিছু না, একটু ওয়ার্ম আপ। মজিদ রাগে কাঁপতে লাগলো, তোমাদের শাস্তি পাওয়া উচিত। তো বড় দাদু এসে বলল, শাস্তি তুই দিবি? তাই দেখি। ঠিক তখনই গুয়ান হং এর দলের ছেলেমেয়েরা আর সিওল হুয়া মজিনের পেছনে এসে দাঁড়ালো। মজিন অবাক হয়ে বলল, তোমরা?
তো ছেলেরা বুক ফুলিয়ে বলল, অশুভ মানুষের সামনে আমরা চুপ করে থাকতে পারি না। মেয়েরাও বলল, আমরাও পিছিয়ে যাব না। তো মজিনের চোখ ভিজে উঠল, ন্যায় এখনো বেঁচে আছে। তো এদিকে ইউনো হাত পা টান টান করে বলে, আহ, দাঁড়িয়ে থাকতে পারছি না, খুব অলস লাগছে। তারপর মনে মনে বলে, ও ও লোকটার মধ্যে ন্যায়বোধ বলে কিছু আছে নাকি? এত উত্তেজিত হওয়ার কি দরকার ছিল? তো গ্রিন দাদু নিজের হাতকে দানবীয় সবুজ হাতে পরিণত করলো। ঠিক আছে, আজ একটু তরুণদের রক্তের স্বাদ নেওয়া যাক। সে দৌড়ে মজিনের দিকে ছুটে এলো। মজিন চিৎকার করে উঠল, 24 গতির প্লাম ব্লসম তলোয়ার কৌশল। বিক্ষিপ্ত প্লাম ব্লসমের পতন, অসংখ্য ফ্ল্যাশ বেরিয়ে এলো। কিন্তু খাটো দাদু হেসে বলল, কি করুন? তো গ্রিন দাদু সব আঘাত অপেক্ষা করে সরাসরি মজিনের সামনে চলে গেল। তখন পেছনে তরুণরা দৌড়ে সামনে এসে চিৎকার করলো, পিছিয়ে যাও দুষ্টু লোক। তো গ্রিন দাদু হাসতে হাসতে নিজের কৌশল ব্যবহার করলো, গ্রিন ডেমন অ্যাসেনশন। তো মুহূর্তের মধ্যে সবাই উড়ে গিয়ে মাটিতে পড়লো। তো গ্রিন দাদু ঠোঁট চাটলো, আজকের রাত সত্যি ফলপ্রসূ। তো তোমাদের প্রত্যেকের স্বাদ আমি ধীরে ধীরে নেব। মজিনের কপালে ঘাম জমলো। এটা ভালো হচ্ছে না। আমরা সবাই মিলে তাকে আঁচড় পর্যন্ত দিতে পারিনি, আর তলোয়ার দানব এখনো কিছুই করেনি। ইউনহু বিরক্ত হয়ে ভাবলো, আর তোমরা কি কিছু করতে পারবে না? তো মজিন শেষ ভরসা হিসেবে ইউনহুর দিকে তাকালো। তোমার গুরু কি এমন দানবদের দেখলে কি করতে হবে সে ব্যাপারে কিছু বলেনি? ইউনহু শান্ত গলায় বলল, গুরু বলেছিলেন নিজের কাজ নিয়েই থাকতে। পৃথিবীতে নৈতিক বিচার করার দায়িত্ব আমার নয়। তবে তিনি আরও একটা কথা বলেছিলেন। তো মজিন তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, কি কথা? তো ইউনহো ধীরে ধীরে তলোয়ার বের করলো। তলোয়ার বের হবে কি হবে না সেটা আমার মেজাজের উপর নির্ভর করে। আমার যখন খুব খারাপ লাগে তখন মানুষ মারতে ইচ্ছে করে, আর এই মুহূর্তে আমার মেজাজ ভীষণ খারাপ। এই বলে সে দুই দাদুর দিকে হাঁটতে শুরু করলো। তো দুই দাদু হেসে পড়ল, ওই ছেলেটা কি হয়েছে? ও কি পাগল নাকি? ওকে ভয় কি জিনিস সেটা মনে হয় শেখাতে হবে। ইউনহু সামনে গিয়ে দাঁড়ালো, কথা না বাড়িয়ে লড়াই করা শুরু করো। তো গ্রিন দাদু বলল, তুমি জানো আমি কে? তো কথা শেষ হওয়ার আগে ইউনহু বাতাসে তলোয়ার চালালো। গ্রিন দাদু অবাক হয়ে বলল, সে কি করছে? তো সে তো শুধু বাতাস কাটছে। কিন্তু পরের মুহূর্তে সেই তলোয়ারের শক্তি তার বিশাল সবুজ হাতকে টুকরো টুকরো করে দিল। আঙ্গুলগুলো একে একে মাটিতে পড়ে গেল। তো গ্রিন দাদুর চোখ বেরিয়ে আসার উপক্রম হয়ে গেল। কি কি হলো এখন? তো ইউনহু তলোয়ারটা কাঁধে তুলে দীর্ঘশ্বাস ফেললো। একটু মিস হয়ে গেছে, তবে এটাই ভালো। আমি তো চাই না তোমরা এত সহজে মরে যাও। ইউনহোর শক্তি দেখে খাটো দাদুর মুখের রং উড়ে গেল। সে তাড়াতাড়ি চিৎকার করে বলল, নিজেকে সামলাও, উনি সর্বোচ্চ স্তরের একজন মাস্টার। গ্রিন দাদু দাঁত চেপে বলল, আমি জানি। তারপর সেই ইউনহোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি তুমি আসলে কে? ইউনহো নির্বিকার মুখে উত্তর দিল, সেটা জানলে কি বদলে যাবে? বীরত্ব আর ন্যায় বিচার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। অন্যের ব্যাপারে নাক গলানোর মতো পরিশ্রমীও আমি নই। তবে অনেকক্ষণ ধরে আমার রাগ ফুটছে, তাই কিছুক্ষণ তোমাকেই আমার রাগ ঝাড়ার পাত্র হতে হবে। গ্রিন দাদুর চোখ পটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। রাগ ঝাড়ার পাত্র? কি ধৃষ্টতা! কিংবদন্তি ভূত তলোয়ার দানব জুটিকে খেলনা ভাবছ? এই বলে সে আরেক হাত তুলে নিজের কৌশল ব্যবহার করল। সবুজ দানব সাপ আঘাত। মুহূর্তের মধ্যে সাপের মতো ভয়ঙ্কর শক্তি ইউনহোর দিকে ছুটে গেল। কিন্তু ইউনহো এমনভাবে সরে গেল যেন কেউ তার দিকে ভেজা কাপড় ছুঁড়ে মেরেছে। তারপর সে অলস ভঙ্গিতে তলোয়ার তুলে আরেকটি স্ল্যাশ চালাল। সুই! পরের মুহূর্তেই গ্রিন দাদুর একটা কান মাটিতে পড়ে গেল। গ্যাহ! আমি তোমাকে মেরে ফেলব! রাগে উন্মত্ত হয়ে সে আবার ঝাঁপিয়ে পড়ল। খাটো দাদু তাড়াতাড়ি চিৎকার করে উঠল, না, থামো ঘোষ ডেমন! কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। গ্রিন দাদু ইউনহোর সামনে পৌঁছে আঘাত করতেই ইউনহো আরাম করে একপাশে সরে গেল। তারপর শান্ত গলায় বলল, মানুষদের নিজেদের অবস্থান জানা উচিত। এই বলে সে এক আঘাতে গ্রিন দাদুর আরেক হাতের অর্ধেক কেটে ফেলল। গ্যাঁ! ব্যথায় দাদু মাটিতে গড়াগড়ি খেতে লাগল। ইউনহো ঠান্ডা গলায় বলল, এটাই মানুষ হওয়ার অর্থ। তারপর আরেকটি স্ল্যাশ। এবার গ্রিন দাদুর পা কেটে গেল। বিশাল দেহটা ধপ করে মাটিতে পড়ে গেল। ইউনহো ধীরে ধীরে তার দিকে এগিয়ে বলল, খারাপ কাজেরও সাধারণত কোনো না কোনো অজুহাত থাকে, কিন্তু শুধুমাত্র আনন্দের জন্য মানুষ হত্যা করা? গ্রিন দাদু কাঁপতে কাঁপতে বলল, তুমি? ইউনহো তার দিকে তাকিয়ে বলল, এভাবেই মরো। তোমাকে দ্রুত মৃত্যু দেওয়া বিলাসিতা হবে। কথাটা শেষ হতেই গ্রিন দাদুর চোখ নিস্তেজ হয়ে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা খাটো দাদু পুরো শরীর নিয়ে কাঁপছিল। সে অবিশ্বাসে চিৎকার করে উঠল, ঘোস্ট ডেমন! ইউনহো তার দিকে তাকাল। তুমি কি শোক করছ? যাদের তুমি মেরেছ তাদের পরিবারও ঠিক এভাবেই কেঁদেছিল। অভিযোগ করার কোনো অধিকার তোমার নেই। খাটো দাদু দাঁত কাঁপিয়ে বলল, তুমি কি জানো?
ইউনহো কাঁধ ঝাঁকালো, জানারও ইচ্ছা নেই। তারপর ধীরে ধীরে তার দিকে হাঁটতে শুরু করল। এবার তোমাকেও তার পেছনেই পাঠিয়ে দিচ্ছি, পরলোকে গিয়ে তোমার বন্ধুর সঙ্গে মিলিত হও। দাদু ভয় পেয়ে হাত তুলে বলল, দাঁড়াও, আমাকে একটু সময় দাও, আমি এখনও প্রস্তুত নই। ইউনহো বিরক্ত মুখে বলল, সময় নষ্ট করে কোনো লাভ হবে না। দাদু তাড়াতাড়ি বলল, না, আমি সময় নষ্ট করছি না, একজন মার্শাল আর্টিস্ট হিসাবে শেষ পর্যন্ত নিজের সর্বোচ্চটা দিতে চাই। ইউনহো ভ্রু তুলল, ও তাই নাকি, একজন মার্শাল আর্টিস্ট হিসাবে? এই বলে সে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল। খাটো দাদু নিজের শক্তি দিয়ে তার আঘাত ঠেকিয়ে পাল্টা আক্রমণ করল, কিন্তু ইউনহো একের পর এক আঘাত এড়িয়ে যেতে লাগল। দুইজনের তলোয়ার বারবার সংঘর্ষ করতে লাগল। ট্যাং ট্যাং ট্যাং। খাটো দাদু মরিয়া হয়ে আক্রমণ করেও ইউনহোর গায়ে একটা আঁচড় পর্যন্ত দিতে পারল না। সব আক্রমণ যেন দেয়ালে ধাক্কা খাচ্ছিল। ইউনহো ঠান্ডা গলায় বলল, নিরীহ মানুষদের হত্যা করা আবর্জনাও নিজেকে মার্শাল আর্টিস্ট বলে? দাদু রাগে কাঁদতে কাঁপতে চিৎকার করল, এটা চুপ করো। সে আরও দ্রুত আক্রমণ করতে লাগল, কিন্তু ইউনহো আরামের সঙ্গে সব ঠেকিয়ে দিল। তারপর হঠাৎ এক লাথি, ধাম। খাটো দাদু ফুটবলের মতো উড়ে গিয়ে দূরে পড়ে গেল। ইউনহো বলল, মার্শাল আর্টিস্ট হিসাবে নিজের সেরাটা দিতে চাও? এত বড় বড় কথা বলার যোগ্যতা তোমার নেই। খাটো দাদু উঠে দাঁড়িয়ে আবার আক্রমণ শুরু করল, কিন্তু এবার সে ভেতরে ভেতরে আতঙ্কে কাঁপছিল। কি, এই স্তরের তলোয়ারের আঘাত চালিয়েও সে এত শান্তভাবে কথা বলতে পারছে? সে একজন দানব। শেষ পর্যন্ত সে নিজের শেষ চাল ব্যবহার করল, মরে যাও। সে আকাশে লাফ দিয়ে নিচে নেমে এলো। ইউনহো ধীরে ধীরে তলোয়ার তুলল। মার্শাল আর্টিস্ট হওয়া, তোমার সঙ্গে তাদের একটাই মিল আছে। সে নিজের শক্তি আরও বাড়িয়ে দিল। চারিদিকে তলোয়ারের আলো ছড়িয়ে পড়ল। সুই, এক ভয়ঙ্কর আঘাত সরাসরি খাটো দাদুর শরীরে আঘাত করল। পালানোর কোনো সুযোগ ছিল না। মৃত্যুর আগে দাদু কাঁপতে কাঁপতে ভাবল, তাই ছিল ব্যাপারটা, এটাই হাজার তলোয়ার। উনি অবিশ্বাস্য, উনি কি সত্যি সেই মানুষ, এক অসাধারণ মাস্টার। পরের মুহূর্তেই তার দেহ নিস্তেজ হয়ে গেল। চারিদিকে তলোয়ারের আলো ছড়িয়ে পড়ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। মুজিন হাঁ করে বলল, এটা এটা অবিশ্বাস্য। আর সুরিয়ন ফিসফিস করে বলল, সে কি সত্যি আমার ভাই? ইউনহো মৃত দাদুর দিকে তাকিয়ে নিজের শেষ কথা বলল, যেহেতু তুমি জীবনে কখনো মার্শাল আর্টিস্টের মতো বাঁচনি, অন্তত একজন মার্শাল আর্টিস্ট হিসাবে মরো। এরপর দৃশ্য বদলে গেল। টুপি পরা সেই লোকটি নিজের লোকদের জিজ্ঞেস করল, গোপন ম্যানুয়াল খোঁজার কাজটা কেমন চলছে? নিচে হাঁটু গেড়ে বসা লোকটি কপাল মাটিতে ঠেকিয়ে বলল, সব কিছু মসৃণভাবে এগোচ্ছে। এমনকি উডাং আর শাওলিনও তাদের পদক্ষেপ নিয়েছে। প্রতিযোগিতা এখন তীব্র। টুপি পরা লোকটি বলল, নিশ্চিত করো যেন ম্যানুয়ালটি সবচেয়ে শক্তিশালী ব্যক্তির হাতেই পৌঁছায়। পেছনের থাকা লোকটি আবার বলল, এবং প্রথম যুবরাজ, দ্বিতীয় এবং তৃতীয় ছোট প্রভুর ব্যাপারে যে হস্তক্ষেপ করেছিল সে একই ব্যক্তি, তা নিশ্চিত হওয়া গেছে। টুপি পরা লোকটি অবাক হয়ে বলল, কি, একই ব্যক্তি? লোকটি মাথা নেড়ে বলল, হ্যাঁ, তার নাম উই ইউনহো, গুয়াংডংয়ের উই বংশের দ্বিতীয় পুত্র। সে সর্বোচ্চ বা তার ওপরের স্তরের একজন ওস্তাদ, কিন্তু লোকেরা বলে সে পৃথিবীর সবচেয়ে অলস ব্যক্তি। টুপি পরা লোকটির মুখ অদ্ভুত হয়ে গেল। সবচেয়ে অলস ব্যক্তি? তুমি বলতে চাইছ একজন অলস লোকের কারণে তাদের দুজনের পরিকল্পনাই ভেস্তে গেল? চাকর বিব্রত মুখে বলল, এটা বলতে আমার লজ্জা লাগছে, কিন্তু এটাই সত্যি। আর আরও অদ্ভুত ব্যাপার হল, গোপন ম্যানুয়ালটির বর্তমান গতিপথ ঠিক তার পথ অনুসরণ করছে। সম্ভবত খুব শীঘ্রই তাদের একে অপরের মুখোমুখি হতে হবে। টুপি পরা লোকটি কিছুক্ষণ চুপ থেকে হেসে উঠল। কাকতালীয় হিসাবে এটা বেশ অদ্ভুত। মনে হচ্ছে যেন স্বর্গই কোনো বাধা পাঠিয়েছে। ধার্মিক আর বীরত্বপূর্ণ তলোয়ারধারী উই জংহানের পুত্র এক ঝামেলা পোহাতে জড়িয়ে পড়েছে। চাকর জিজ্ঞেস করল, আমাদের কি করা উচিত? টুপি পরা লোকটি শান্ত গলায় বলল, আপাতত আমরা শুধু অপেক্ষা করে দেখব। দেখা যাক ম্যানুয়ালটার জন্য পাগলদের মাঝে সে টিকে থাকতে পারে কিনা। তারপর জিজ্ঞেস করল, জোবং আর বাবা? চাকর উত্তর দিল, তিনি বাগানে মনের শান্তি খুঁজতে ফুল দেখছেন। টুপি পরা লোকটি হালকা হেসে বলল, নিশ্চয়ই তিনি নতুন কোনো অন্তর্দৃষ্টি লাভ করেছেন। তারপর আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, উই ইউনহো, স্বর্গের সবচেয়ে অলস ব্যক্তি, তুমি কি আমাদের মহৎ পরিকল্পনার একটি অংশ হয়ে উঠবে? সবাই তখনও ইউনহোর দিকে হাঁ করে তাকিয়েছিল। তাদের চোখে অবিশ্বাস, মুখে কোনো কথা নেই। মুজিন শুকনো গলায় বলল, সত্যি, একটা দানব। পিছনে দাঁড়িয়ে থাকা একজন বলল, নিজের চোখে দেখেও আমি বিশ্বাস করতে পারছি না। এমন কিছুকে বিশ্বাস করবে? মুজিন মাথা নেড়ে বলল, সত্যি বলতে এটা যেন একটা খরগোশ দাঁত দিয়ে বাঘকে মেরে ফেলেছে। এদিকে এত নড়াচড়া করার পর ইউনহো নিজের পিঠ চেপে ধরে বলল, আহ, অনেকদিন পর এত নড়াচড়া করলাম, আমার পিঠটাই ভেঙে যাচ্ছে। ঠিক তখনই গাড়ির ভেতর থেকে গোয়ানহং বের হয়ে এলো। কি হয়েছে? সবাই তার দিকে এমনভাবে তাকালো যেন পৃথিবীর সবচেয়ে করুণ বোকাটাকে দেখছে। কেউ একটা কথাও বলল না। গোয়ানহং অবাক হয়ে বলল, তোমরা সবাই এমন আচরণ করছো কেন? দলের লোকেরা মনে মনে দীর্ঘশ্বাস ফেলল।
সব কিছু হারিয়েছ বলে এত মন খারাপ করো না, অন্তত তুমি এখনও বেঁচে আছো। গোয়ানহং আরও বিভ্রান্ত হয়ে গেল। এই প্রতিক্রিয়াগুলোর মানে কি? অন্যদিকে ইউনহো আবার গাড়ির ছাদে উঠে শুয়ে পড়েছে। দূর থেকে তাকে দেখে মুজিন মনে মনে বলল, মরিমের ভবিষ্যৎ অন্ধকার। ওই স্তরের শক্তিধর কেউ যদি নায়ক না হয়ে ভবঘুরে হয়, তাহলে ভবিষ্যৎ সত্যিই ভয়াবহ। আর সেই সময় সিওলহোয়া তার পাশে বসে হাতে করে খাবার খাওয়াচ্ছিল। এটা খান, আপনার রক্তে চিনির পরিমাণ নিশ্চয়ই কমে গেছে। দূর থেকে দৃশ্যটা দেখে মুজিনের মুখ আরও মলিন হয়ে গেল। আমার শিষ্যের ভবিষ্যৎও অন্ধকার। পরদিন সকালে সবাই আবার রওনা দিল। ইউনহো হাই তুলে জিজ্ঞেস করল, আমরা কি খেতে যাচ্ছি না? মুজিনের মাথার রক ফুলে উঠল। খাওয়া আর ঘুমোনো, তুমি সবসময় শুধু এই দুটোই করো, এর বাইরে আর কিছু নেই? ইউনহো নির্লিপ্তভাবে বলল, মহান বীর গং কি খায় না, ঘুমায় না? যদি তিনি পারেন তাহলে কোনো সমস্যা নেই, তাই না? সিওলহোয়া তখনও খুশি মনে তাকে খাইয়ে দিচ্ছিল। মুজিন মনে মনে কাঁদতে কাঁদতে বলল, ধুর, কত দিন ধরে শুধু শুকনো মাংস খেয়ে আছি। ইউনহো এবার দায়ওয়ানকে জিজ্ঞেস করল, লোয়ায়াং আর কত দূরে? দায়ওয়ান বলল, প্রায় 3 দিন লাগবে। ইউনহো হতাশ হয়ে বলল, এখনও অনেক দূর। দায়ওয়ান মনে মনে বলল, সেটা কার দোষ বলতো? কিন্তু ওটা সত্যিই অসাধারণ। তারপর সে জিজ্ঞেস করল, আমি কি একটু দ্রুত যাব? ভেতরে গোয়ানহং ব্যথায় কাতরাচ্ছিল। সেটা দেখে ইউনহো মাথা নেড়ে বলল, না, ধীরে চল, এখানে একটা বাচ্চা আছে। মুজিন আবার জিজ্ঞেস করল, তুমি কি কখনো অনুশীলন করো না? এভাবে চলতে থাকলে তুমি বড় হবে না। ইউনহো অবাক হয়ে বলল, অনুশীলন? তারপর সুরিয়নের দিকে তাকিয়ে বলল, সুরিয়ন, তোমাকে ডাকা হচ্ছে। সুরিয়ন বলল, হ্যাঁ? মুজিন তাড়াতাড়ি বলল, না না, আমি সেটা বলতে চাইনি। ইউনহো আবার শুয়ে পড়ে মনে মনে বলল, যদি আমি বলি যে আমার প্রশিক্ষণ হচ্ছে স্বপ্নে মার খাওয়া, তাহলে এরা আমাকে পাগল ভাববে। ধীরে ধীরে দলটা এগোতে লাগল। হঠাৎ ইউনহোর চোখ চকচক করে উঠল। ওহ, একটা সরাইখানা! সুরিয়নও খুশি হয়ে বলল, অবশেষে আসল খাবার। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে হেসে বলল, বাহ, তোমার ক্ষুধাও বেড়েছে ভাই, আগে তো যা দিত তাই খেয়ে নিতে। ইউনহো আবেগভরা কণ্ঠে বলল, 5 বছর ধরে পাথরের শ্যাওলা খেয়ে বেঁচে থাকার পর বুঝেছি মায়ের রান্নাই সেরা। সুরিয়ন সঙ্গে সঙ্গে বলল, মা তো রান্না করতে পারেন না, বাড়ির সব খাবার চাকররা বানাত। তুমি যদি মায়ের রান্না খাও তাহলে শ্যাওলার স্বাদ মিস করতে শুরু করবে। ইউনহো সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মা। এদিকে অন্যদিকে সানহো গাড়ি নিয়ে ইউনহোদের খুঁজতে বের হয়েছে। সে জাং ইলকে জিজ্ঞেস করল, এটাই কি সত্যি সঠিক পথ? তুমি নিশ্চিত? জাং ইল বুক ফুলিয়ে বলল, আরে আমি জাং ইল, অবশ্যই নিশ্চিত। সানহো চারিদিকে তাকিয়ে বলল, কিন্তু এখানে একটা পিঁপড়াও নেই কেন? জাং ইল বলল, কারণ সব মার্শাল আর্টিস্ট সেই গোপন পুঁথির পেছনে ছুটছে, তাই সাধারণ মানুষ লুকিয়ে আছে। সানহো উদ্বিগ্ন হয়ে বলল, তাহলে সেও এই ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। জাং ইল হেসে বলল, পৃথিবী অনেক বড়, এভাবে সহজে জড়িয়ে পড়বে না। সানহো মাথা নেড়ে বলল, না, আমার ছোট বোনের একটা বিশেষ প্রতিভা আছে। কি প্রতিভা? বিপদ টেনে আনার প্রতিভা। যেন তার শরীরে একটা চুম্বক আছে যা সব অদুর্ঘটনাকে নিজের দিকে টেনে আনে। তখন গাড়ির ভেতম থেকে তাদের বাবা বের হয়ে বললেন, এটা সত্যি, সে যাই করুক না কেন শেষ পর্যন্ত সেটা ঝামেলায় পরিণত হয়। জাং ইল হতভম্ব হয়ে বলল, এমন মানুষ সত্যিই আছে? বাবা ছেলে একসঙ্গে বলল, আমার মেয়ে, আমার ছোট বোন, সে কি ধরনের বিপদ ডেকে আনে তুমি কল্পনাও করতে পারবে না। ঠিক সেই সময়ে দূরে এক অচেনা লোক হাতে একটি ম্যানুয়াল নিয়ে প্রাণপণে দৌড়ে আসছিল। সে হাঁপিয়ে হাঁপিয়ে বলছিল, যদি থেমে যাই আমি মরে যাব, আমার সমস্ত চি শেষ হয়ে গেছে। তারপর কাশি দিয়ে বলল, আমার দান্তিয়ন যেন সুচ দিয়ে বিদ্ধর হচ্ছে, কিন্তু যদি আমি এই ম্যানুয়াল পাই তাহলে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হব, আমি এটা কখনো ছাড়ব না। তার দৃষ্টি ঝপস হয়ে গেল। সামনে একটা ছায়া মূর্তি দেখতে পেল। সে চোখ মেলে দেখল সামনে দাঁড়িয়ে আছে ইউনহো। লোকটা মনে মনে চমকে গেল, কেউ এই ম্যানুয়াল চুরি করতে এসেছে, আমি তাকে মেরে ফেলব। কিন্তু পরের মুহূর্তেই সে আবার কাশতে শুরু করল, কাশি কাশি, তারপর হাঁটু গেড়ে বসে পড়ল। ইউনহো তার কাছে এসে জিজ্ঞেস করল, তুমি কি আহত? লোকটা হতভম্ব হয়ে গেল। আমি এত রক্ত কাশছি আর সে জিজ্ঞেস করছে আমি আহত কিনা, আমি কি বিভ্রান্ত দেখছি? লোকটা কাঁপতে কাঁপতে বলল, আমি এটা ছাড়ব না, কখনো ছাড়ব না। ইউনহো তার দিকে তাকিয়ে মনে মনে বলল, মনে হচ্ছে লোকটা শীঘ্রই মারা যাবে, কিন্তু এভাবে ঘৃণা আঁকড়ে ধরে মারা যাওয়া সত্যি করুণ। সে লোকটার পিঠে হাত রেখে বলল, হেই, শান্ত হও, চিন্তা করো না, তোমার জিনিস কেউ নিয়ে যাবে না, তাই শান্তিতে বিশ্রাম নাও। লোকটা অস্পষ্ট কণ্ঠে বলল, কেউ নেবে না? তারপর ধপ করে মাটিতে পড়ে গেল। ইউনহো অবাক হয়ে বলল,
এভাবে হঠাৎ মারা যেতে পারো না। এখানে একটা লাশ ফেলে রাখা অদ্ভুত লাগছে। সে লোকটাকে কাঁধে তুলে নিল। সিরিয়াসলি, তোমার অন্ত্যেষ্টিক্রিয়া করার আশা করো না। ঠিক তখনই তার চোখে পড়ল নিচে পড়ে থাকা ম্যানুয়ালটি। সে তুলে নিয়ে পড়ল তলোয়ার সম্রাটের উত্তরাধিকার। তারপর অবাক হয়ে বলল, সত্যি বলতে জীবনে কখনো এভাবে পুরস্কার আকাশ থেকে পড়েছে? বইয়ের বদলে এটা যদি একটা ধনভাণ্ডার হতো তাহলে ভালো হতো। এই বলে সে বইটা নিজের কোমরে গুজে রাখল। ঠিক তখনই সুরিয়ন দৌড়ে এসে বলল, ভাই, তুমি এখানে কিভাবে? কি, তুমি তাকে মেরে ফেলেছ? ইউনহো বিরক্ত হয়ে বলল, প্রিয় বোন, এই পরিস্থিতিতে তোমার জিজ্ঞেস করা উচিত সে এখনও বেঁচে আছে। সুরিয়ন মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাহলে তুমি কি তাকে মেরেছ? ইউনহো লাশটা মাটিতে ফেলে দিয়ে চিৎকার করে বলল, আমি তাকে মারিনি, সে নিজেই মারা গেছে। সুরিয়ন সন্দেহের চোখে বলল, সম্পূর্ণ সুস্থ একজন মানুষ হঠাৎ কিভাবে মারা যেতে পারে? ইউনহো 2 হাত তুলে বলল, আমি বলছি, সে এলো, রক্ত কাশল, পড়ে গেল, তারপর মারা গেল। ঠিক তখনই বাকিরাও দৌড়ে এসে হাজির হল। মুজিন লাশটার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ভালো করে দেখো আর শিখে রাখো, এটাই মুরিমের নিষ্ঠুর বাস্তবতা। সত্যিই ভয়ঙ্কর। শক্তিশালী হলেই কি এমন আচরণ করা যায়? শক্তিশালীরা যা খুশি তাই করে। ইউনহো আবার চিৎকার করে উঠল, না, আমি বলেছি, সে এটা নিয়ে এলো, তারপর হঠাৎ মারা গেল। হঠাৎ মুজিনের চোখ দূরবীনের মতো বড় হয়ে গেল। দাঁড়াও, ওটা কি? ওটা কি তলোয়ার সম্রাটের উত্তরাধিকার? ইউনহো বইটা তুলে বলল, নিশ্চয়ই ওটাই, টাইটেলে তো স্পষ্ট লেখা আছে। মুজিন প্রায় চিৎকার করে উঠল, না, তুমি এটা কেন নিচ্ছ? তুমি তো দেখছ সে মারা গেছে। তুমি যদি এটা রাখো, অসংখ্য মানুষ তোমাকে তাড়া করবে। ওই জিনিস মৃত্যু ডেকে আনে। ইউনহো কাঁধ ছাকিয়ে বলল, এই বইয়ের কোনো মালিক নেই। মুজিন আবার বলল, এখনই এটা ফেলে দাও। তুমি যদি এটা রাখো, নেকড়েরা তোমার পিছু নেবে। ইউনহো ট্যারা হাসি দিয়ে বলল, কিন্তু এটা তো আমার হাতে এসেছে, তার মানে এটা আমার, তাই না? যদি তারা এটা নিতে চায়, তাহলে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। তার কথা শেষ হতেই চারপাশের ঝোপঝাড় থেকে কয়েকজন লোক বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে তারা সবাইকে ঘিরে ফেলল। নিচে দাঁড়িয়ে লাশটার দিকে তাকিয়ে একজন বলল, দ্রুতহস্ত গোয়াকসুন অবশেষে মারা গেছে, কারণ সে নিজের সামর্থ্যের বাইরে থাকা ধনের লোভ করেছিল। আরেকজন বলল, দেখো, ম্যানুয়েলটা তার হাতেই আছে। মনে হচ্ছে মারা যাওয়ার আগে সে এটা অন্য কারো হাতে তুলে দিয়েছে। তারপর সেই বৃদ্ধ ইউনহোর দিকে তাকিয়ে বলল, বাচ্চা, ওই গোপন ম্যানুয়েলটা আমাকে দাও, দিলে তোমার কোনো ক্ষতি হবে না। ইউনহো বইটা বের করে বলল, এটা? বৃদ্ধ মাথা নেড়ে বলল, ঠিক তাই, এই জিনিস তোমার জন্য নয়, এটা আমাকে দাও। ইউনহো শান্ত গলায় বলল, কিন্তু এটা তো আমার, আমি কেন এটা ছেড়ে দেব? তারপর তার মুখে ধীরে ধীরে একটা বিপজ্জনক হাসি ফুটে উঠল, যদি তোমরা এটা চাও, তাহলে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। চারদিক থেকে আরো মানুষ এসে হাজির হলো। সবাই সেই গোপন ম্যানুয়ালের পেছনে ছুটতে ছুটতে ওখানে পৌঁছেছে। তো গাছের ডালে বসে থাকা এক তীরন্দাজ নিচের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তোমাদের কি একটু লজ্জা নেই? একটা ছোট বাচ্চাকে ঘিরে ধরে হুমকি দিচ্ছ, এতগুলো পুরো মানুষ মিলে একটা ছেলেকে ভয় দেখাচ্ছ, এটা কি নতুন কোনো মার্শাল আর্ট? আরেকদল সামনে এসে বলল, হ্যাঁ, একটা বাচ্চা তো দুনিয়ার কিছুই বোঝে না, তো তোমরা এত নিষ্ঠুর কিভাবে হতে পারো? মুহূর্তের মধ্যে সবাই সেই বৃদ্ধকে গালিগালাজ শুরু করে দিল। বৃদ্ধ লোকটা চারদিকে তাকিয়ে বিরক্ত মুখে বলল, সবাই আমার দিকে এমন ভাবে এগিয়ে আসছে যেন আমি মাংসের টুকরো হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আর এরা সবাই ক্ষুধার্ত কুত্তা। তো ওকে বাচ্চা ভেবে আমি ভুল করেছি, শুরুতেই ওকে শেষ করে দেওয়া উচিত ছিল। তো ঠিক তখনই আরেক দল এসে দাঁড়ালো। তাদের একজন হেসে বলল, বুড়ো, তুমি কি ভাবছো এখানে এসে হাজির হলেই ম্যানুয়ালটা তোমার হয়ে যাবে? এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখানে সবাই সবার শত্রু, যার হাতে বইটা যাবে তার কল্লা চলে যাবে। তো মুজিন চারপাশে দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, মনে হচ্ছে আজ পৃথিবী কাঁপিয়ে দেওয়ার মতো একটা যুদ্ধ হবে, আর শেলভোয়াকে দেখাশোনা করে যুদ্ধ লড়াই করাটা বেশ ঝামেলার মতো হবে। তো তারপরে ইউনো দিকে তাকিয়ে বলে, তো মনে হচ্ছে রক্তপাত এড়ানো আর কোনো উপায় নেই। কিন্তু মুহূর্তের মধ্যে সে একটু অবাক হয়েছে। তো ইউনোর দিকে তাকিয়ে বলে, আপনি কি করছেন? তো দেখা গেল যে সবাই যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর তখন ইউনো মাটিতে বসে আরামে
বই খুলে পড়ছিল। ইউনহু বইটা দেখিয়ে বলল, এটা দেখতে তো বোঝা যাচ্ছে যে আমি এখানে বই পড়ছি। মজিন মাথা যেন আগুন ধরে গেল। তো এই দানবগুলো দাঁড়িয়ে আছে কেন? তারা এখনো সেই ছেলেটাকে মেরে শেষ করে ফেলতেছে না কেন? তো সে বিরক্ত হয়ে বলল, এমন পরিস্থিতিরও বই পড়ার সাহস তোমার আছে? তোমার কি বুঝতে আর বাকি নেই যে ইতিমধ্যে তোমার গলার কাছে তলোয়ার ধরা হয়েছে? তো ইউনহু বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, ঠিক সেই কারণেই আমাকে এই সময়টা কাজে লাগাতে হবে। আমি জানতে চাই এই বইয়ের মধ্যে এমন কি আছে যার জন্য মানুষ নিজের জীবন দিতেও রাজি। আর চিন্তা করো না, আমার গলা খুবই শক্ত, সহজে কাটা যাবে না। ঠিক তখনই এক টাকলা লোক সামনে এসে বুক ফুলিয়ে বলল, আমি হেনানের 9 ঝলকের তলোয়ারের জোয়া গেউল। তারপর সে সবার দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আমরা নিজেদের মধ্যে লড়াই করলে শুধু অযথা মৃত্যু হবে। আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী একসঙ্গে কাজ করি এবং এই ম্যানুয়ালের রহস্য ভাগাভাগি করে নেই। এটা কি আরো ভালো নয়? তো সেই বৃদ্ধ লোকটা দাড়ি চুলকায় বলে, একসঙ্গে কাজ করা খারাপ না। তো টাকলা লোকটা আবার চিৎকার করে বলে, ভাই শোক, ভাই হুই গং, সামনে আসুন। সঙ্গে সঙ্গে 3জন লোক সামনে চলে এলো। তারপর সে গাছের দিকে তাকিয়ে বলল, আর তুমি গাছে বসে থাকা জীবন হারানো ধনুকধারী, নিচে নেমে এসো। তো চিকন টাকলা এসে বলল, যদি আমাকে এখানে বসার জায়গা দাও তাহলে এখানে গ্র্যান্ড মাস্টারদের একটা সভা বসে যাবে। তো এদিকে ইউনহু কোনো চিল মোডে বই পড়ছে। টাকলা লোকটা রাগে দাঁত কিরমির করে বলল, বাচ্চা, তুমি কি সত্যি তোমার বর্তমান পরিস্থিতি বুঝতে পারছো না? যদি এখনো বাঁচতে চাও তাহলে ম্যানুয়ালটা দিয়ে দাও। তো ইউনহু কোনো উত্তরই দিল না। তো সে শুধু বইয়ের পাতা উল্টাতে থাকলো। তো টাকলা এবার মজিনকে বলল, যেহেতু তুমি ওর সঙ্গে আছো তাহলে ছেলেটাকে বুঝাও না কেন? তো মজিন কাঁধ বাঁকিয়ে বলল, যদি নিতে পারো তাহলে নিজেরাই নিয়ে নাও। টাকলার চোখ কপালে উঠে গেল। কি বললে? মজিন ইউনহুর দিকে আঙুল তুলিয়ে বলল, তোমার কি কাম নেই? আমি বলেছি যদি এটা চাও তাহলে নিজেরাই নিয়ে যাও। একবার কোনো কিছু সে হাতে পেলে সে আর কখনো ছাড়ে না। টাকলা চিৎকার করে বলল, অভদ্র ছেলে, আমার সঙ্গে এমন ভাবে কথা বলার সাহস তোমার হলো কিভাবে? ঠিক তখনই তার চোখ মজিনের পোশাকে থাকা প্লাম ব্লসম চিহ্নটা পড়ে যায়। তো এই চিহ্নটা তো মজিন বুক ফুলিয়ে চিৎকার করলো, আমি গং মজিন হুয়া পর্বতের সর্বোচ্চ তলোয়ারকে অপমান করার পর জীবিত ফিরে যাওয়ার কথা চিন্তাও করো না। চারপাশে সবাই এক ধাপ পিছিয়ে গেল। প্লামব্লসম সর ডেমন ইউনহু সেলহুয়াকে জিজ্ঞেস করলো, এই বুড়ো লোকটা কি সত্যি এত ভয়ঙ্কর? সেলহুয়া মাথা নেড়ে বলল, অবশ্যই, গরুর খ্যাতি তোমাদের চারিদিকে ছড়িয়ে পড়েছে। ইউনহু কিছুক্ষণ মজিনের দিকে তাকিয়ে বলল, অদ্ভুত, আমার তো তাকে একেবারে সাধারণ বুড়োর মতো মনে হয়েছিল। মজিনের কপালে শিরা উঠে গেল। চুপ করো, আমাকে দুর্বল বলো না। টাকলা এবার হাত জোর করে বলল, আমি কখনো ভাবিনি প্লামব্লসম সর ডেমন এখানে আসবেন। আমার আগের অসম্মানের জন্য ক্ষমা করবেন। তাহলে কি হুয়া পর্বত এই ম্যানুয়াল চায়? মজিন মাথা নেড়ে বলল, আমরা শুধু পথ দিয়ে দিচ্ছি, এই ম্যানুয়াল আমাদের কোনো আগ্রহ নেই। টাকলা আবার জিজ্ঞেস করলো, তাহলে কি আমরা আপনার সঙ্গীর সঙ্গে আমাদের কাজটা শেষ করতে পারি? মজিন বলল, যা ইচ্ছে করো। তো টাকলা বলল, সত্যি আপনি কোনো বাধা দেবেন না? তো মজিন বলল, কারো মাথা গড়িয়ে পড়লেও আমি হস্তক্ষেপ করব না, আমি আমার নামের শপথ করে বলছি। তো তারপর মজিন মনে মনে বলল, অবশ্যই, যে মাথাটা পড়বে সেটা ওই নয় ঝলকের তলোয়ারেরই হবে। তো মনে কষ্ট নিও না, আমি আগেই তোমাকে সতর্ক করেছিলাম। এদিকে ইউনহু এখনো বইটা মনোযোগ দিয়ে পড়ছিল। টাকলা আবার বলল, সব শুনেছো তো বাচ্চা, এখন তোমাকে রক্ষা করার মতো আর কেউ নেই। ইউনহু শান্তভাবে বলল, তো কেউ আমাকে বাঁচাতে আসবে এমন আশা আমি কখনো করিনি। আর এই বুড়ো লোকটা অন্যকে সাহায্য করার মানুষও নয়। টাকলা চিৎকার করে বলল, এইসব বাজে কথা শোনার সময় আমার নেই, আমার ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। ইউনহু এবার এই বইটা বন্ধ করে বলল, যে আমি কি আগে বলিনি যে কেন বারবার আমাকে চাপ দিচ্ছ? আমি পরিষ্কার বলেছি আমি এটা দেব না। আর তোমাদের সমস্যাটা কি? আমার কথা কি বুঝতে পারছো না? আমি এটা কখনো দেব না। তো টাকলা দাঁত চেপে বলল, হারামজাদা। তো সে ছুরি বের করে চিৎকার করলো, ঠিক আছে, দেখি তুমি আর কতক্ষণ টিকে থাকতে পারো। তো এই বলে তো ইউনহুর দিকে ঝাঁপিয়ে পড়লো। তো পাশের লোকেরা উত্তেজিত হয়ে বলল, এই মুহূর্তেই তোমার করুণ জীবন শেষ হতে যাচ্ছে। কিন্তু পরের মুহূর্তে
ইউনহো এক ঘষিতে টাকলাকে ফুটবলের মতো আকাশে উড়িয়ে দিল, একদম সাইতামা মতো। তো সে মাটিতে পড়ে গড়িয়ে যেতে লাগলো। সবাই হা করে তাকিয়ে রইল। ইউনহো বিরক্ত মুখে বলল, এটা হাস্যকর, আমার দিকে তলোয়ার তাকানোর সাহস হলো কিভাবে? তো তারপরে আবার গিয়ে তাকে পেটাতে লাগলো যে আমি যদি সময় মতো এড়াতে না পারতাম তাহলে কি হতো বলো তো, তখন কি হতো? তো টাকলা মার খেতে খেতে মনে মনে বলে, কিন্তু সে তো খুব সহজে এড়িয়ে গেল। তো বাইরের লোকেরা হতভাগ হয়ে তাকিয়ে থাকে। তো সে এত সহজে 9 ঝলকের তলোয়ারকে হারিয়ে দিল। তো মুজিন মনে মনে বলল, শুরুতে যদি আমি সংযম না করতাম তো তাহলে হয়তো ওই বুড়োর মতো অবস্থাই আমার হতো। এখন থেকে কোনো ঝামেলা শুরু হওয়ার আগেই আমি তাকে মাথা নত করে অভিবাদন জানাবো। সে তাড়াতাড়ি বললো, এই আমার মনে হয় এখন থামতে পারো। তো তুমি কি একটু বেশি করে ফেলেছো না? ইউনহো চোখ বড় করে বলল, বেশি করেছি? আমি যদি সামান্য দুর্বল হতাম তাহলে আমার মাথায় উড়ে যেত। তো এই বলে সে আবার টাকলাটাকে ফুটবল বানিয়ে আকাশে উড়িয়ে দিল। তো সরে যাও। তো তারপর বই হাতে নিয়ে বলল, কে বলেছিল কোনায় চুপচাপ বসে থাকা একজনের সঙ্গে ঝামেলা করতে? আমি তো শুধু বইটা পড়ছিলাম। তো এবার সবাই চুপ, একজনও নড়ল না। ঠিক তখন এক শুটকি বডি বিল্ডার সামনে এসে বলল, হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটা সত্যি অসাধারণ। আমি ইরিয়ান, ভূত দানবীয় হাত নামে পরিচিত। মনে হচ্ছে তুমি আমাকে চেনো না বাচ্চা। তো কাছে আসো, তোমাকে কিছু উপদেশ দিতে চাই। তো ইউনহো দীর্ঘশ্বাস ফেলল, এবার আবার কি? তো ইউনহো তো সে লোকটাকে সরিয়ে বলল, কি চাই? আমার সামনে থেকে সরে যাও। তো লোকটা বলল, দাঁড়াও। তো থাম। পরের মুহূর্তে সাইতামার মতো আরেকটা ঘুষি দিয়ে আকাশে উড়িয়ে দিল। লোকটা সোজা আকাশে চলে গেল আর সবাই মাথা উঁচু করে তার উড়ন্ত শরীর দেখতে লাগলো। তো মুজিন অবিশ্বাসের সঙ্গে বলল, সে তো এখনো আক্রমণই করেনি, তাহলে তাকে এভাবে মারলে কেন? ইউনহো তেরা মুখ করে বলল, শুধু তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে কিছু একটা করার চেষ্টা করবে। তো মুজিন মনে মনে বলল, সবচেয়ে খারাপ ব্যাপার হলো আমি আসলে এই অজুহাতটা বিশ্বাসও করতাম। ঠিক তখনই আরেকটা টাকলা সামনে এসে বলল, আমি শক ইউল, রক্তে ভেজা দুর্গ নামে পরিচিত। ইউনহো তাকে দেখে বলল, তোমার এই মুখটা দেখে মনে হচ্ছে তুমিও কি মার খেতে চাও? তো লোকটা তাড়াতাড়ি হাত লুকিয়ে বলল, না না, আমি তো শুধু একজন সাধারণ পথচারী, আক্রমণ করা কোনো ইচ্ছাই আমার নেই। ইউনহো বলল, সাধারণ পথচারী? তো সেই লোকটা বলল, তো আমার চেহারাটা সত্যি একটু ভয়ঙ্কর। আমার চেহারার জন্য সবসময় ভুল বোঝাবুঝি হয়, এতে আমি খুব দুঃখ পাই। ইউনহো চারপাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, আমি তোমাদের সবার উপর অনেক বিরক্ত হয়ে আছি। সে বইটা জামার মধ্যে রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তো আমি সত্যি এই গোপন ম্যানুয়ালটা চাই, আর এটা জোর করেই নিতে আমি প্রস্তুত হয়ে এসেছি। যারা একই কথা ভাবছো, তো সে চারিদিকে তাকালো, তারা এক্ষুনি সামনে এগিয়ে এসো। ব্যাপারটা অনেক বেশি জটিল হয়ে গেছে, তাই সবকিছু একেবারে মিটিয়ে ফেলি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।